হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। এই মহামারীকে সবাই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন বিরক্তির পরে আজকের তোমাদের অনলাইন ক্লাস, রমজানের ছুটির পরে এই ক্লাস। ইতিমধ্যে তোমরা জেনেছ তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল বিষয়ের প্রথম পত্রের উপর। পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম পত্রের উপরেই পরীক্ষা অনুষ্ঠিত হবে, যদিও আমরা দ্বিতীয় পত্রের কিছু অধ্যায় এখন তোমাদেরকে বিগত সময়ে করিয়েছি। পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুযায়ী আমাদেরকে একই সাথে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পড়াতে হয়। দ্বিতীয় বর্ষের সময় সংক্ষিপ্ততার কারণে দ্বিতীয় পত্রের কিছু অধ্যায় আমাদেরকে প্রথম পত্রে পড়াতে হয়, প্রথম পত্রের সাথে প্রথম বর্ষে পড়াতে হয়। যেহেতু দ্বিতীয় বর্ষে গিয়ে চূড়ান্ত পরীক্ষায় তোমরা প্রথম এবং দ্বিতীয় পত্রে যাবা, সেই কারণে আমরা সিলেবাসের কিছু অংশ অর্থাৎ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কিছু অংশ দ্বিতীয় বর্ষের জন্য রেখে দিয়েছি। তার ভিতরে একটি হচ্ছে ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ অভিকর্ষ, আর একটি হচ্ছে সপ্তম অধ্যায় পদার্থের কাল্পনিককরণ। এই দুটি অধ্যায়ের বাদেই প্রথম পত্রের বাকি সমস্ত অধ্যায়ের উপরেই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই পূর্ববর্তী ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে ক্লাসে আলোচনা করব তোমাদেরকে নিয়ে, সেটি হচ্ছে প্রথম পত্রের পঞ্চম অধ্যায় কাজ শক্তি ক্ষমতা, এই অধ্যায়ের বিষয় নিয়ে আলোচনা। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কাজ কি, ধ্রুববল কর্তৃক কাজের হিসাব, কাজের মাত্রা, ধনাত্মক ঋণাত্মক এবং শূন্য কাজ কি, পরিবর্তনশীল বল ক্ষেত্রে কৃত কাজ, এবং আমরা চেষ্টা করব পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কৃত কাজের একটি প্রায়োগিক দিকও আলোচনা করার জন্য। আশা করি তোমরা সঙ্গে থাকবে। প্রথমতই আমরা আলোচনায় আসা যাক কাজ কি। শক্তি এবং ক্ষমতা বলতে আমরা কি বুঝি? কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি। আমি এই দেওয়ালকে ক্রমাগত ধাক্কা দিলাম, ধাক্কা দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে, তাহলে আমার শক্তির অপচয় হয়েছে, কারণ এই কাজ সম্পাদিত হয়েছে না। কাজ হতে হলে বল প্রয়োগে বস্তুর উপর যে আমরা বল প্রয়োগ করবো তার প্রয়োগ বিন্দুর স্মরণ হতে হবে। স্মরণ যদি না হয় তাহলে কাজ সম্পাদিত হবে। আবার স্মরণটা কোন দিকে হবে তার উপরও নির্ভর করে। প্রযুক্ত বলের দিকে যদি স্মরণ হয় তখন আমরা বলি ধনাত্মক কাজ, আর প্রযুক্ত বলের বিপরীত দিকে যদি স্মরণ হয় তখন আমরা বলে থাকি ঋণাত্মক। প্রযুক্ত বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ স্মরণ যদি বল প্রয়োগের দিকের সাথে সমকোণে হয়, তখন কাজের পরিমাণ শূন্য হয়, অর্থাৎ আমরা বলি শূন্য। এখন আসো কাজের সঙ্গে আমরা একটু আলোচনা করতে চাই। তাহলে কাজ কি? কাজ হচ্ছে বল প্রয়োগে যদি বস্তুর স্মরণ হয় তখন আমরা বলি কৃত কাজ সম্পাদিত হবে। বল প্রয়োগে আমি এই বস্তুটাকে এখানে আমার গেলাম বলম আছে, এগুলোকে স্মরণ করা হবে। এই অবস্থান থেকে অবস্থানে গেল, সময়ের সাপেক্ষে তার অবস্থানে পরিবর্তন হচ্ছে। তাহলে কাজ হচ্ছে হ্যাঁ আমার কর্তৃক যে বল প্রয়োগ করলাম তার দ্বারা কাজ হচ্ছে। এই ক্ষেত্রে অভিকর্ষজ বল কাজ করে না। এখানে যখন রাখবো অভিকর্ষ বল সোজা নিচে দিয়ে কাজ করে, অভিকর্ষজ বল কর্তৃক কোনো কাজ হয়। আর অভিকর্ষজ বল এদিকে, আমি স্মরণ করছি, বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ তখন 90 ডিগ্রি হয়, তখন কোনো কাজ সম্পাদিত হয় না। আমরা জানি কৃত কাজ সমান হচ্ছে
বল এবং সরণের গুণ। বলের দিকে সরণের গুণ। বলের দিকে সরণের গুণ। আমি মনে করলাম এই একটা রোল বা একটা টেবিলের উপরে আমরা একটা বস্তু রাখি, এই ব্লকটাকে রাখি, এটার উপরে অভিকর্ষের যে বল কাজ করতেছে গ্র্যাভিটেশনাল ফোর্স, অ্যাট্রাকশন কোন দিকে কাজ করে? সবসময় পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে। এখন বস্তুটাকে আমি ধাক্কা দিয়ে এখান থেকে এখানে নিয়ে বল প্রয়োগ করতেছি, প্রযুক্ত বল, বস্তুটা এই অবস্থান থেকে অবস্থানে, তাহলে এটি হচ্ছে এই বল প্রয়োগে সরণ। এই বল কর্তৃক কি সরণ হচ্ছে? এই বল তো এদিকে প্রয়োগ হচ্ছে, তাহলে অভিকর্ষজ বল কর্তৃক কোনো কাজ হয়নি। এই দিকে কি সরণ করছে? বলের দিকে সরণ করছে না, সরণ করছে। তাহলে এই অভিকর্ষজ বল কর্তৃক কোনো কাজ হয় নাই, কিন্তু আমার এক্সটার্নাল ফোর্স কর্তৃক কাজ হয়েছে, কারণ বস্তু কোন সরণ হচ্ছে। অভিকর্ষজ বল কর্তৃক যদি কাজ সম্পাদিত হয়েছে কিনা এটি প্রশ্ন করা হয়, আমরা বলবো কোনো কাজ সম্পাদিত হয় নাই, কিন্তু এক্সটার্নাল ফোর্স বাহ্যিক যে বল প্রয়োগ করলাম এদিকে তার কর্তৃক সরণ করছে, সেই জন্য কাজ সম্পাদিত হয়েছে। তখন আমরা বলি বল এবং সরণের গুণফল হচ্ছে কৃতকার্যের পরিমাণ। কিন্তু বল প্রয়োগে যদি বস্তুর সরণ, এই মনে করলাম বল প্রয়োগ করলাম, বস্তুটা এদিকে বল প্রয়োগ করলাম এই বস্তুর উপরে, কিন্তু বস্তুটির সরণ এই দিকে নামে, এই তলতে বস্তুটা এখান থেকে এখানে যেতেই পারে। এখানে মনে করলাম একটা আলাদা তল, তাহলে বস্তুটা এখানে উঠে গেল, এদিকে প্রযুক্ত হচ্ছে কোন দিকে? এদিকে বস্তুটা গেল, তাহলে সরণ হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ তৈরি হবে। বলের দিকে কি সরণ হচ্ছে? হ্যাঁ, বলের দিকে সরণ হচ্ছে কোনটা? এটি বলের দিকে সরণ। যদি আমরা বলি এ থেকে বি তে গেল, বি কি বলের দিকে সরণ? না, বলের দিকে সরণ বের করতে হলে বি থেকে লম্ব বিসি লম্ব, তাহলে এসিটা হচ্ছে বলের দিকে সরণ। তখন আমরা এই প্রযুক্ত বলের সাথে এ এসি গুণ করব, অর্থাৎ তৃতীয় কাজ সমান হবে বল এবং সরণ। এই বলের পরিমাণ হচ্ছে বল প্রয়োগ করলাম, আর এই সরণের মানটা যেহেতু সরণ থেকে এস দূরত্ব অতিক্রম করছে আমরা বললাম, তাহলে এস সমান হচ্ছে এস কস থিটা। ভেক্টর বিভাজনের বিধি থেকে এটা আমরা জানি, একটা ভেক্টরকে বিভাজন করলে অনুভূমিক এবং লম্ব পরস্পর দুটি লম্ব অংশে বিভাজন করলে অনুভূমিক উপাংশ হয়ে থাকে এস কস কার, সেই জন্য এস কস থিটা হচ্ছে। তাহলে আমার এখন এটা হচ্ছে এফ এস কস, তাহলে কৃতকার্যের সমীকরণ আমরা কি পেলাম? W equal to F cos θ। বল এবং সরণ দুটি ভেক্টর রাশি, সুতরাং F cos θ মানে হচ্ছে বল এবং সরণের ডট। তাহলে কৃতকার্যের পরিমাণ আমরা কি পেলাম? W equal to F dot s। কৃতকার্যের পরিমাণ W equal to F into s। এটা কি সঠিক? হ্যাঁ, সঠিক। যখন প্রযুক্ত বলের দিকে সরণ করবে তখন বল এবং সরণের মধ্যবর্তী কোণ, বল এবং সরণ একই দিকে আছে, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এই সমীকরণে তুমি প্রয়োগ করো, এটার মান 0 ডিগ্রি, তাহলে এফ এস পাবা, অর্থাৎ কেটে যাচ্ছে। তাহলে আমরা জানলাম কি? কৃতকার্যের সমীকরণ জানলাম, কৃতকাজ পরিমাপ করার সমীকরণ। বল এবং বলের দিকে সরণের অংশের যোগফল হচ্ছে কৃতকাজ, অর্থাৎ গাণিতিকভাবে যদি বলি W equal to Fs cos θ or W equal to F dot s। সকল সময় সকল ক্ষেত্রে সকল বলের ক্ষেত্রে কি সেটি প্রযোজ্য? সকল বলের ক্ষেত্রে সেটি প্রযোজ্য নয়। যদি এই বলটা ধ্রুবমানের হয় তাহলে এটি প্রযোজ্য, পরিবর্তনশীল বলের যদি হয় তাহলে এটি ধ্রুবমানের নয়, তখন এটি প্রযোজ্য নয়। তাহলে আমরা যে কাজের সংখ্যা শিখলাম সেটি হচ্ছে ধ্রুব বল কর্তৃক কৃত কাজের রাশিমালা আমরা জানবো। আমরা এখন জানবো পরিবর্তনশীল বল কর্তৃক কৃত কাজ। তাহলে বল সম্পর্কে আমার একটু ধারণা দিতে হবে। বলটা আসলে কি? বল হচ্ছে একটি বাহ্যিক কারণ যা প্রযুক্ত হলে, কোনো বস্তুর উপর প্রযুক্ত হলে এটি স্থির বস্তুকে গতিশীল করে কিংবা গতিশীল করতে চায়, কিংবা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে কিংবা করতে চায়, সেটি হচ্ছে বল। আর সেই বলের নানা ধরনের প্রক্রিয়া আছে, যেমন বিভিন্ন ধরনের বল আছে, যেমন অভিকর্ষজ বল আছে, তারপর হচ্ছে চুম্বক বল আছে, তড়িৎ বল আছে। তো এই বলগুলো
প্রথমত আমাকে যেখানে আমাদের কাজের হিসাব করতে হবে, যে ক্ষেত্রে হিসাব করতে হবে, বিকর্ষ ক্ষেত্র, মহাকর্ষ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র, সেই ক্ষেত্রে বলের পরিমাণটা কত, ওই বস্তুর উপর কত বল প্রয়োগ হচ্ছে সেটি আমাকে বের করতে হবে। স্থিতিস্থাপক বল যদি হয় সেই বলের মান কত সেটি, অবিকর্ষজ বল যদি কত হয় ওই বস্তু কণার উপর সেই বলের পরিমাণটা কত হবে, আর সেই বল প্রযুক্ত হওয়ার কারণে তার স্মরণ কত হচ্ছে, স্মরণ বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ কত হবে, সেটি যদি আমরা জানতে পারি তাহলে কাজের মানটা বের করতে পারবো, যা কিন্তু এই যে বলছিলাম অবিকর্ষজ বল এবং তড়িৎ বল এগুলো কিন্তু পরিবর্তনশীল বল। স্প্রিং বল পরিবর্তনশীল বল কেমনি? যেমন ধরো একটা স্প্রিংকে তুমি একটি ধরে রাখলা একটা স্বাভাবিক অবস্থা, এই স্প্রিংটাকে তুমি এখানে টেনে লম্বা করো, কোথায় টেনে গেলাম, এখানে একটা ব্লক দিয়ে রাখলাম, মনে করলাম এটাকে টেনে এখানে করেছি। তখন কিন্তু আমি যখন স্প্রিংটাকে টেনে দিকে নিয়ে যাবো, স্প্রিং করতে একটি বল প্রযুক্ত, সেটি হচ্ছে স্প্রিং কর্তৃক প্রযুক্ত। আর আমি যে বলটা প্রয়োগ করলাম সেটি হচ্ছে এক্সটার্নাল ফোর্স এক্সটিরিয়র। এই বলটা এই বলের উপর নির্ভর করে আমি এক্সটার্নাল ফোর্স যে অ্যাপ্লাই করলাম সেটি ডিপেন্ড করবে আমার কত বল প্রয়োগ করতে হচ্ছে এই স্প্রিং বলের উপর, আমি স্মরণ কত ঘটাবো তার উপরে। এই স্প্রিং বলটা কিন্তু আমি 1 সেন্টিমিটার যদি স্মরণ ঘটাই তাহলে সেটি এক ধরনের হবে, যদি স্প্রিংটাকে টেনে যদি 2 সেন্টিমিটার স্মরণ ঘটাতে চাই তখন আমাকে আরেক ধরনের বল প্রয়োগ করতে হবে, 3 সেন্টিমিটার স্মরণ ঘটাতে হলে আরেক ধরনের বল প্রয়োগ করতে হবে। তাহলে এই প্রাথমিক অবস্থান থেকে শেষ অবস্থানে এই x1 অবস্থান থেকে x2 অবস্থানে যদি নিতে যাই প্রতিটা মুহূর্তে আমার একই বল এখানে প্রযুক্ত হচ্ছে না, কারণ স্প্রিং বলটা স্মরণের উপর নির্ভরশীল। এই স্প্রিং বল প্রপোর্শনাল টু x মাইনাস x, স্মরণ যেটি হচ্ছে তার সমান এবং বিপরীত হয়। আমরা বলে থাকি স্প্রিং বলের ক্ষেত্রে এখানে একটি সমানুপাতিক ধ্রুবক, এটি স্প্রিং এর প্রকৃতির উপর নির্ভর করবে, এটাকে বলা হয় স্প্রিং বল ধ্রুবক। আমরা পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কৃতকাজের সময়টা আলোচনা করার সময় এটি আবার আলোচনা করব। এখন আসি, তার মানে আমরা বুঝতে পারতেছি যে কি এই স্প্রিং বলটা হচ্ছে পরিবর্তী বল, এটি স্থিতিস্থাপক বল, বস্তুকে যখন আমি টেনে লম্বা করবো স্থিতিস্থাপক বলের জন্য এটি আবার আগের জায়গায় চলে আসবে। আন্তঃনাবিক গঠনের কারণে অণুগুলোর মাঝে আন্তঃনাবিক দূরত্ব সৃষ্টি হয় যখন আমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি, আবার বস্তু তার যে ধর্মের জন্য এটি আবার আগের অবস্থায় চলে আসতে চায়, তাকে বলে আমরা স্থিতিস্থাপক ধর্ম, এবং এই ধর্মের কারণেই সেখানে একটি প্রত্যয়ী বল উদ্ভব হয় যেটাকে আমরা বলি স্প্রিং বল বলে থাকি। এই বলটা হচ্ছে কি স্মরণের সমানুপাতিক এবং বিপরীত হয়, তাহলে স্মরণের পরিমাণের পরিবর্তনের সাথে সাথে স্প্রিং বলের মানও পরিবর্তন হয়, সেই জন্য এটি হচ্ছে পরিবর্তনশীল বল। আরেকটু উদাহরণ দিতে পারি, যেমন ধরো এই হচ্ছে কি পৃথিবী, পৃথিবীর এই অবস্থানে এই অবস্থানে এই অবস্থানে এই অবস্থানে আমরা যে পৃথিবীর পৃষ্ঠের কথা বলি সেখানে একটি ধরনের বল কাজ করবে, এখানে এক ধরনের এখানে এক ধরনের এখানে এক ধরনের বল কাজ করবে। আমরা জানি পৃথিবীটা হচ্ছে G/m/d²। পৃথিবীর কেন্দ্র থেকে এই দূরত্বগুলো বারবার চেঞ্জ হচ্ছে, এখানে এক ধরনের এখানে এক ধরনের এখানে এক ধরনের, তাহলে এমনের একটা বস্তুর উপর বিভিন্ন অবস্থায় বল প্রযুক্ত ভিন্ন ভিন্ন হবে। এখন পৃথিবীর পৃষ্ঠ থেকে আমি একটি বস্তুকে যদি উপর উঠাতে যাই তাহলে আমাকে এক্সটার্নাল ফোর্স যেটা অ্যাপ্লাই করবো সেটি কিন্তু ভিন্ন ভিন্ন মানের হবে, পৃষ্ঠে এক ধরনের হবে, আরো উচ্চতে একটা হবে, আরো উপরে একটা হবে, আরো উপরে একটা হবে। তাহলে এই অভিকর্ষ যে বলটা হচ্ছে কি পরিবর্তনশীল বল, কারণ এটা দূরত্বের উপর ডিপেন্ড। বোঝা গেছে? তাহলে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে যখন কাজের হিসাব করবো তখন তো আমরা এই সমীকরণ ব্যবহার করতে পারবো না, কারণ পরিবর্তনশীল বলে আমি এস পরিমাণ স্মরণ ঘটাবো, একটা স্প্রিংকে টেনে এখান থেকে লম্বা করবো, এখানে স্প্রিং এর বিভিন্ন অবস্থানে বল প্রযুক্ত বলের মান ভিন্ন ভিন্ন, তাহলে এস পরিমাণ যে স্মরণ ঘটালাম আমি x2 - x1 লিখলাম, ঠিক আছে, পরিমাপ করলাম, কিন্তু তার তো প্রতিটা মুহূর্তে বলের পরিমাণ, প্রতিটি বিন্দুতে বলের পরিমাণ এক ছিল না, এক একটা অবস্থানে বলের পরিমাণ এক হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কৃতকাজের পরিমাণ বের করবো কিভাবে, সেটি হচ্ছে আমার আলোচ্য বিষয়। পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কৃতকাজের পরিমাণ আমরা এখন আলোচনা করতে চাচ্ছি। পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কৃতকাজের রাশি বলা কিভাবে আমরা প্রতিপাদন করবো সেটি। তাহলে দেখো আমরা আলোচনা করলাম কি, প্রথমত আমরা আলোচনা করলাম ধ্রুববল কর্তৃক কৃতকাজের রাশি। পরিবর্তনশীল বল কি সেটা আমরা জানলাম, যে বল সময় কিংবা অবস্থানের সাপেক্ষে পরিবর্তন হয় তাকে বলা হয় পরিবর্তনশীল বল। প্রথম একটি অবস্থানে একরকম, পরবর্তী আরেকটা অবস্থানে, তারপর আরেকটি অবস্থানে
আরেকটা অবস্থানে যখন যাচ্ছি কিংবা সরণ ঘটাচ্ছি বস্তুর স্প্রিং কেটে নিয়ে যাচ্ছি কিংবা একটা বস্তুকে অভিকর্ষজ বলের বাইরে নিয়ে যাচ্ছি, তখন সেখানে বলের মান ক্রমাগত বিভিন্ন অবস্থানে পরিবর্তন হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণের জন্য কৃতকাজ বিবেচনা করতে হবে। টোটাল মনে করলাম এখান থেকে এখানে যাবে, তাহলে সেই ক্ষেত্রে পুরা সরণটাকে এই থেকে এই পর্যন্ত সরণটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করবো। এরকম একটা ক্ষুদ্র অংশ, তারপর একটা অংশ, তারপর একটা অংশ, এরকম ক্ষুদ্র অংশ, তারপরে 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 এই পুরো প্রত্যেকটা অংশের জন্য পৃথক পৃথকভাবে কাজের পরিমাণ বের করবো। ক্ষুদ্র অংশের জন্য একেবারে ক্ষুদ্র যখন হয় তখন সেই ক্ষেত্রে একেবারে ক্ষুদ্র যদি হয়, এখান থেকে যদি এখানে হয়, এরকম কাছাকাছি হয়, তাহলে বলের মানে খুব একটা পরিবর্তন হয় না। তখন তাকে আমরা ধ্রুব ধরে হিসাব করবো ও ক্ষুদ্র সরণের জন্য কৃত কাজ করবো। তো ক্ষুদ্র ক্ষুদ্র সরণের সমষ্টি হচ্ছে টোটাল সরণ। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র সরণের জন্য কৃত কাজের পরিমাণের সমষ্টি করলে টোটাল কাজ পাবো। এই পদ্ধতিতে আমরা মোট কাজের পরিমাণটা হিসাব করবো। তাহলে আমরা একটা লেখচিত্র দেখাই, সেই লেখচিত্রের সাহায্যে প্রথমত কৃত কাজের পরিমাণটা বের করি। ধ্রুব বলের ক্ষেত্রে কৃত কাজ যেভাবে করলাম সেটাই আসলে অ্যাপ্লাই করবো কাজের হিসাব করার জন্য। একটা সমীকরণেই সেটি হচ্ছে এটি, এবং সেটি আমরা প্রয়োগ করব পরিবর্তনশীল বলের ক্ষেত্রে। নানা ধরনের আমরা পরিবর্তনশীল বল আমাদের বাস্তবিক ক্ষেত্রে প্রায়োগিক দিকে থাকে, সেগুলো আমরা আলোচনা করবো। তাহলে প্রথমত আমি আলোচনা আসি যে অবস্থানের সাপেক্ষে একটি পরিবর্তনশীল বল কেমন হয় সেটি একটি লেখচিত্রের সাহায্যে যদি দেখাতে চাই, সেই লেখচিত্রটা কেমন হবে। অর্থাৎ অবস্থানের সাপেক্ষে বলের মান পরিবর্তন হচ্ছে, একটি বস্তু কোণের উপর বল প্রয়োগ করা হচ্ছে, বস্তুটির সরণ বস্তু। তাহলে এক্স অক্ষের দিকে আমরা সরণ এবং ওয়াই অক্ষের দিকে প্রযুক্ত বল দেখাচ্ছি। প্রযুক্ত বল, এই প্রযুক্ত বলটা কেমন হবে, এটি মনে করলাম এক্স অক্ষ বরাবর একটি বস্তু কোণের উপর প্রযুক্ত হচ্ছে। তাহলে এই প্রযুক্ত বলটা বিভিন্ন অবস্থানের উপর পরিবর্তন হচ্ছে করে ফাংশন অফ এক্স লিখতে পারি আমরা এখানে। আর সরণটাকে আমরা এদিকে দেখাচ্ছি। এখন এই সরণটা যে এদিকে এক্স অক্ষ বরাবর দেখাচ্ছি, আমরা একটি লেখচিত্র দেখি নাকি। একটি লেখচিত্র এরকম করে দেখা যাবে। এই লেখচিত্র বোঝানো হচ্ছে যে বলের মানটা সরণের সাপেক্ষে ক্রমাগত পরিবর্তন হচ্ছে। যেমন এক্স ওয়ান অবস্থানে সর্বশেষ মনে করলাম এক্স টু অবস্থানে আছে। তাহলে এক্স ওয়ান থেকে এক্স টু এই সরণ ঘটানোর সময় আমার বলের মানের বিভিন্ন মান বিভিন্ন পরিবর্তন হচ্ছে, আর লেখচিত্রটা সেজন্য এরকম প্রদর্শিত হচ্ছে। এই ক্ষেত্রে যদি কৃত কাজের পরিমাণ সেটা করতে চাই, এক্স অক্ষের দিকে হচ্ছে সরণ, বল আছে এক্স অক্ষের দিকে প্রযুক্ত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এফ এক্স লিখতে পারি। টোটাল এক্স এস বলতে আমরা এখানে এক্স টু মাইনাস এক্স ওয়ান বিয়োগ করলে হবে, কিন্তু বল তো একটা ছিল না। আমার বলের মান এখানে একরকম, আমার সর্বশেষে একরকম, আবার প্রত্যেকটা বিন্দুতেও আমরা ভিন্ন ভিন্ন দেখতে পাচ্ছি, বলের ভিন্ন ভিন্ন মান প্রদর্শিত হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কাজের পরিমাণ বের করতে হলে প্রথমে যেটা বলছিলাম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অংশের জন্য করতে হবে। পুরা এই গণ্ডিটাকে ছোট একটা অংশে ভাগ করবে, এরকম ছোট ছোট অংশে ভাগ করবে। ছোট ছোট যখন অংশে ভাগ করে নেব, তখন আমরা প্রায় প্রতিটি ছোট অংশের জন্য কৃত কাজের পরিমাণটাকে হিসাব করব, এবং প্রতিটি ছোট অংশের জন্য প্রযুক্ত বলটাকে ধ্রুব বলে বিবেচনা করতে সক্ষম হবে। যেমন এই মনে করলাম এইটুকু হচ্ছে প্রত্যেকটা ছোট ছোট অংশের পরিমাণ হচ্ছে তাহলে প্রথম যে বল কর্তৃক প্রযুক্ত সরণ হলো এক্স ওয়ান থেকে এখানে গেল, তাহলে সেটি হচ্ছে এক্স ওয়ান প্লাস ডেল এক্স অবস্থানে গেল। তাহলে বিধবাজের পরিমাণ ডব্লিউ ওয়ান বা ডেল ডব্লিউ ওয়ান ইকুয়াল টু হচ্ছে এফ ওয়ান ইন্টু ডেল এক্স। খেয়াল করো এফ ওয়ান বল প্রয়োগ করার কারণে এখান থেকে এখানে গেল, অর্থাৎ এই অবস্থানে গেল। এই অবস্থান মানে হচ্ছে এক্স ওয়ান প্লাস ডেল এক্স অবস্থানে গেল। তাহলে এইখানে এক্স, তাহলে এটা ডেল এক্স, তখন বলছি আমরা প্রত্যেকটা ক্ষুদ্র অংশের মান, তাহলে এক্স ওয়ান প্লাস ডেল এক্স, তাহলে সমান হচ্ছে ডেল এক্স। দ্বিতীয় অবস্থান এখান থেকে এখানে যাবে, এক্স ওয়ান প্লাস ডেল এক্স ওয়ান অবস্থান থেকে এটি হচ্ছে এক্স ওয়ান প্লাস টু ডেল এক্স ওয়ান, অর্থাৎ ডেল এক্স এখান থেকে এখানে তাও ডেল এক্স হচ্ছে। সেক্ষেত্রে প্রযুক্ত বলের পরিমাণ আছে এটি, আমরা সেই বল কর্তৃক যাচ্ছে হিসাব করলাম, সেটি মনে করলাম অ্যাড করব। এইভাবে আমরা দ্বিতীয় অংশের জন্য কৃত কাজের পরিমাণ বের করলাম অ্যাপ টু ডেল এক্স। অনুরূপভাবে এনতম অংশের জন্য ডেল এক্স কৃত কাজের পরিমাণ হচ্ছে অ্যাপ এন ডেল এক্স। এইভাবে আমরা বের করে নিতে পারি। টোটাল কাজ বের করবো এখন, তাহলে টোটাল কাজ হবে প্রতিটি ক্ষুদ্র অংশের জন্য কৃত কাজের সমষ্টি f1 del x plus f2 del x plus fn del x, অর্থাৎ এখানে করি summation of f
কে ডেল এক্স, এইভাবে আমরা গাণিতিক ভাষা লিখতে পারি যে কে ইকুয়াল টু 1 থেকে। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটি হচ্ছে কি, আমি F1 কর্তৃক বলের পরিমাণ বলছি, F1 বল কর্তৃক এখান থেকে এখানে, কিন্তু আমরা যদি পর্যবেক্ষণ করি x1 থেকে x1 প্লাস ডেল এক্স অবস্থানে এইটুকু অবস্থানে কিন্তু বলের মান পরিবর্তন হচ্ছে। তবে সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে আমাদেরকে হিসাবে আনতে হবে যে এই ক্ষুদ্র যে ভাগ করলাম সেটি আরো ছোট হতে হবে। কত হবে? একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র হতে হবে। ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানে একেবারে শূন্যের কাছাকাছি হবে। একেবারে শূন্যের কাছাকাছি মানে যদি হয় ডেল এক্স এর মানটা অধিক ক্ষুদ্র হয়, তাহলে সঠিক কাজ পাওয়া যাবে। সেই ক্ষেত্রে আমরা তাকে এখানে ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রকাশ করতে পারবো, এবং ডেল এক্সটাকে তখন আমরা ডিএক্স লিখবো, যেহেতু সরণটা একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র হচ্ছে। আর গাণিতিক ভাষায় এই সামেশনটাকে আমরা সমাকলনের মাধ্যমে প্রকাশ করতে পারি, ক্যালকুলাসের মাধ্যমে। তাহলে আমার পৃথকাজের পরিমাণ হবে ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স আমরা লিখতে পারি। আর এখানে একটু লিমিট দিতে হয়, কোথায় থেকে কোথায় দিয়ে যাচ্ছি, x1 থেকে x2, এইভাবে আমরা কৃতকাজের পরিমাণ বের করতে পারি। যেমন স্প্রিং এর ক্ষেত্রে আমরা বলছিলাম, স্প্রিংটাকে যখন আমরা টেনে x1 থেকে x2 অবস্থানে নিয়ে যাবো, তাহলে কৃতকাজের পরিমাণ তুমি বের করবো। আর কেমন স্প্রিং বল কর্তৃক যেই সরণ হবে, সেই স্প্রিং বল কর্তৃক যে আমি স্প্রিং বল কর্তৃক যদি কৃতকাজের পরিমাণ হিসাব করতে চাই, এক্সটার্নাল ফোর্স কর্তৃক কৃতকাজের পরিমাণ হিসাব করতে চাই, তাহলে আমাকে এখানে দেখতে হবে যে কি স্প্রিং কর্তৃক সরণ কত হচ্ছে, আমি এক্সটার্নাল ফোর্স কর্তৃক সরণ কত হচ্ছে, সেই সরণের পরিমাণ যদি এক্স হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি এফ এক্স হচ্ছে মাইনাস কে এক্স, কারণ এটি পরিবর্তনশীল বল এবং এটি সরণের উপর নির্ভরশীল, এবং স্প্রিং বলটা হচ্ছে সবসময় সরণের সমানুপাতিক এবং বিপরীত হয়ে থাকে। তাহলে এই সমীকরণটা আমরা লিখতে পারি, যেখানে কে হচ্ছে স্প্রিং বল ধ্রুবক। আমাদের আবার এটা প্রশ্ন হয়, স্প্রিং বল ধ্রুবক কি? একক পরিমাণ সরণ কটাতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় স্প্রিং এ, সেটি হচ্ছে স্প্রিং বল ধ্রুবক। যেমন ধরো এই যে দেখো, আমি যে বল প্রয়োগ করলাম সেই এক্সটার্নাল ফোর্সটা অবশ্যই হবে স্প্রিং বলের সমান এবং বিপরীত হবে। স্প্রিং বলের দিকে ওয়ান এক্সটার্নাল ফোর্স এর দিকে। তাহলে আমরা যখন লিখবো এফ এক্সটার্নাল ইজ ইকুয়াল টু মাইনাস এফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস কে এক্স। আমরা এখানে জানে আসলাম, দেখো জেনে আসলাম দেখি এফ এস ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। তাহলে আমি এখানে লিখতে পারি দ্যাট মিনস কে এক্স লিখতে পারি। তাহলে এফ ইজ ইকুয়াল টু যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করলাম সেটি ইজ ইকুয়াল টু কে এক্স লেখা যাবে। এই হচ্ছে আমার প্রযুক্ত বল এক্স পরিমাণ সরণ করা যায়। তাহলে এখানে যে আমরা লিখলাম কৃতকাজের পরিমাণ হচ্ছে এফ ডিএক্স, তাহলে আমরা এখানে এই সমীকরণটি প্রয়োগ করে আমরা করতে পারি w ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন f1 x1 x2, আর fx এর জায়গায় আমরা লিখব কত, এটা হচ্ছে kx dx। আমি প্রয়োগ করে ফেলতেছি পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কৃতকাজের পরিমাণ, এবং সেটি স্প্রিং বলের ক্ষেত্রে বের করতেছি। এখন দেখো বলটা হিসাব করলাম, স্প্রিং বলের ক্ষেত্রে মানটা কত হবে সেটি আমরা এখানে আলোচনায় আনবো। তারপরে দেখো এই kx এর মানটা আমরা যদি এখানে দেখি, আমার w এই কেটা বাইরে চলে যাবে, কেটা হচ্ছে স্প্রিং বল ধ্রুবক। এটি যদি আমরা এখানে কে এর সংখ্যা দিতে যাই, তাহলে f বাই x হয়। তাহলে আমরা বলতে একক সরণ ঘটানোর জন্য যে বল প্রয়োগ করতে হয় স্প্রিং এ, সেটি হচ্ছে স্প্রিং বল ধ্রুবক। সংখ্যাটা আমরা খেয়াল রাখবো। তাহলে এটাকে যেহেতু এটা ধ্রুবক, এটা বাইরে চলে আসলো, ইন্টিগ্রেশন x dx x1 থেকে x2 অবস্থানে। তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন করলে কি পাবো, ইন্টিগ্রেশন করলে পাবো x স্কয়ার বাই 2 আপার লিমিট x1 এবং x2। তোমরা জানো তো ইন্টিগ্রেশন x m dx is equal to x to the power m plus 1 divided by m plus 1, সেই সূত্রটা বিজিটা আমরা অ্যাপ্লাই করলাম, এবং আমাদের বিজিতে কি করব, আমরা আপার লিমিটের মান বসাবো এবং লোয়ার লিমিটের মান বসাবো। বসানোর পরে আমরা যে সমীকরণটা পাবো সেটি হচ্ছে কৃতকাজের পরিমাণ হাফ অফ k ইনটু x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার। এটি হচ্ছে স্প্রিং বল কর্তৃক কৃতকাজের পরিমাণ। তাহলে দেখো আমরা যখন স্প্রিংটাকে টেনে প্রসারণ করলাম, সেক্ষেত্রে কিন্তু আমরা fs dx f ds fs cos θ একটি সমীকরণটা পাচ্ছি। সেক্ষেত্রে আমাদেরকে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে যে সমীকরণটি সেটি অ্যাপ্লাই করে তারপরে সমীকরণটা বের করতে হচ্ছে কৃতকাজের পরিমাণ। তাহলে অনুরূপভাবে আমাদেরকে অভিকর্ষজ বলের ক্ষেত্রে বের করতে হবে যত ধরনের পরিবর্তনশীল বল আছে, সেই পরিবর্তনশীল বলের পরিমাণটা জেনে সরণের পরিমাণ কত হচ্ছে সেটা জেনে তারপরে আমরা সমাকলনের মাধ্যমে সেই কৃতকাজের পরিমাণটা নির্ণয় করতে পারব। এখন তোমাকে যদি একটি প্রশ্ন করা হয় যে একটা স্প্রিং এ 10 নিউটন বল প্রয়োগ করার কারণে 0.6 সেন্টিমিটার সরণ হয়, তখন তাকে যদি
2 সেন্টিমিটার থেকে 12 সেন্টিমিটার প্রসারণ ঘটাই, তাহলে কৃত কাজের পরিমাণ কত হবে? তখন তুমি কি করবা? তখন তুমি গাণিতিক সমস্যাটা সমাধান করার জন্য প্রথমে যে বলা হলো 10 নিউটন বল প্রয়োগ করার কারণে 0.6 সেন্টিমিটার সরানো হয়, তাহলে সেটার জন্য তুমি স্প্রিং বল দ্রব্য প্রয়োগ করবা। এখান থেকে কতটুকু সরানো হচ্ছে, কত বল প্রয়োগ, স্প্রিং বল দ্রব্য বের করে তারপর কোথা থেকে কতটুকু কোথায় x1 x2 মান বসিয়ে এখান থেকে কৃত কাজের পরিমাণ নির্ণয় করতে সক্ষম হবে। আমাদের কিছু বই গাণিতিক সমস্যা আছে বলতে, সেগুলো একটু দেখে। তাহলে আজকে আমরা কি করলাম? এখন আমরা আলোচনা করলাম কৃত কাজ কি এবং ধ্রুব বলের ক্ষেত্রে কৃত কাজ কিভাবে বের করতে হয় এবং স্প্রিং বলের ক্ষেত্রে কৃত কাজ কিভাবে বের করতে হয়। আর ধ্রুব বলের ক্ষেত্রে আমরা এখানে পরিবর্তনশীল ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, শূন্য কাজ কি সেটি একটু আলোচনা করা দরকার, সেটি একটু আলোচনা করে দিই। আবার বলছি W=Fs cos θ, যেটি তোমাদের অনেক পরিচিত, পূর্ববর্তী ক্লাসেও তোমরা এগুলো তোমরা এসএসসি এগুলো পাইছো তোমরা, সেটা একটু দেখো। যদি এই সরণের পরিমাণ আমি জানলাম এবং বল এবং সরণের মধ্যবর্তী কোণ থিটাও জানলাম, তাহলে আমি কাজের পরিমাণটা কেমন হচ্ছে সেটি জানতে পারবো। cos θ এর উপর ডিপেন্ড করে কাজের পরিমাণ ধনাত্মক হতে পারে, কাজের পরিমাণ ঋণাত্মক হতে পারে, কাজের পরিমাণ শূন্য হতে পারে। যেমন থিটার মান যদি 0 হয় এবং 90 এর মধ্যে হয়, তখন cos θ টা ধনাত্মক আসবে, তখন কৃত কাজের পরিমাণটা ধনাত্মক হবে, অর্থাৎ সরণটা হবে বলের দিকে হবে, সরণের উপাংশ হবে বলের দিকে হবে। যদিও আমরা বলের দিকে সরণ না হওয়ার পরও আমরা বলের দিকে সরণের উপাংশ পাচ্ছি, সেই জন্য সেটি ধনাত্মক কাজ। আর যদি 90 হয় তাহলে শূন্য কাজ হবে। 90 হলে কি হবে? শূন্য কাজ হবে। যেমন বলছিলাম যে কি পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতেছে, সূর্যের আকর্ষণ বল পৃথিবীকে ঘোরাচ্ছে, আকর্ষণ বল এবং তার সরণের দিক, পৃথিবীর সরণের দিকের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। সেই জন্য সেখানে সূর্য কর্তৃক কৃত কাজের পরিমাণ শূন্য হবে। কিংবা আমি যদি একটা সুতার সাহায্যে একটা পাতার খণ্ডকে ঘুরাই, তাহলে সুতার সাহায্যে যে প্রয়োগ করলাম, সুতার উপর বল প্রয়োগ করলাম কেন্দ্রমুখী বল, সেই কেন্দ্রমুখী বল কর্তৃক কৃত কাজের পরিমাণও শূন্য হবে, কারণ বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। আর বৃত্তাকার পথে যখন একটি বস্তু কণা গতিশীল থাকে, তখন তার সরণের দিকে হয় প্রতিটা মুহূর্তে স্পর্শ করা হয়। আমি সুতা দিয়ে যখন ঘুরাচ্ছি, পাতার খণ্ড ঘুরাচ্ছি, তাহলে সুতা বরাবর বল প্রযুক্ত হচ্ছে, আর ওই মুহূর্তে স্পর্শক সরণের দিক হচ্ছে স্পর্শক বরাবর, তাহলে ব্যাসার্ধের সাথে স্পর্শকের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, তখন শূন্য কাজ হবে। আর ঋণাত্মক কাজ তখন হবে যখন 90 থেকে 180 এর মধ্যে থাকে, 180 এবং 90 থেকে বেশি 180 সমান, তাহলে তখন cos θ এর মাত্রা শূন্য হবে, তখন সেটি ঋণাত্মক কাজ হবে, অর্থাৎ বল প্রয়োগে সরণ বলের বিপরীতে হচ্ছে, তাহলে সেটি হচ্ছে ঋণাত্মক। সেটি হচ্ছে কি? ঋণাত্মক কাজ। মনে রাখতে হবে সরণ বল প্রয়োগের সরণকে প্রযুক্ত বলের বিপরীত দিকে সরণ হয়। হ্যাঁ হয়, একটু আগে তো আমরা দেখালাম স্প্রিং বল কোন দিকে আছে, এদিকে হচ্ছে সরণ হচ্ছে তার বিপরীত দিকে, তাহলে স্প্রিং বল কর্তৃক কৃত কাজের পরিমাণ এখন করবো, তখন সেটি ঋণাত্মক কাজ। আর আমার এক্সটার্নাল ফোর্স কর্তৃক কৃত কাজ যখন হবে, তখন সেটি ধনাত্মক কাজ হবে। যেমন অভিকর্ষজ বল কর্তৃক এবং অভিকর্ষজ বলের বিরুদ্ধে হবে, তাহলে ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, শূন্য কাজ, এগুলো আমরা জানতে পারলাম। এবার আসুন আমরা কাজের মাত্রা, এই বিষয়টা আজকে আরেকটা বিষয় রাখলাম, কাজের মাত্রা কি। তোমরা জানো মাত্রা সমীকরণ বের করার সময় আমার সমীকরণের উপর পাশে যে সাংকেতিক চিহ্নগুলো আছে সেগুলো বসিয়ে তার তৃতীয় বিন্দুগুলো আবদ্ধ করবে, তাহলে মাত্রা সমীকরণ হয়ে যায়। আমার কাজের ক্ষেত্রে বলের মাত্রা কাজ কি হচ্ছে বল এবং সরণের, বলের মাত্রা ml 10/2 আর সরণের মাত্রা l বসালে হচ্ছে, অর্থাৎ আমরা পাচ্ছি ml² 10/2। আমি জাস্ট একটা জিনিস দেখালাম যে কিভাবে মাত্রা সমীকরণটা বের করতে হয়। আমাদের নানাবিধের সংখ্যা আছে, বিভিন্ন রাশিমালা আছে, সেখান থেকে তোমরা এই মাত্রা সমীকরণগুলো অবশ্যই জেনে নেবে, আমাদের পরীক্ষায় সেগুলো আসে। আর তুমি জানো মাত্রা সমীকরণের সাহায্যে একটি সূত্রের সত্যতা প্রমাণ করা যায়, সুতরাং মাত্রা সমীকরণ জানাটা আমাদের জন্য খুবই জরুরি। এখন আসুন কাজে, বল প্রয়োগের সরণ হবে। তাহলে আমরা যদি বলি কাজ এবং কাজ সমান হচ্ছে বল এবং সরণের থেকে, আমরা এই সমীকরণ থেকে আমরা করতে পারবো 1 নিউটন বল প্রয়োগে যদি কোনো বস্তু কণার বলের দিকে সরণ যদি 1 মিটার হয়, তখন আমরা বলে থাকি 1 জুল কাজ সম্পাদিত হবে। তাহলে কাজের একক কি? জুল। সংজ্ঞাতে পারবো কাকে? 1 জুল। 1 জুল কাকে বলে? 1 নিউটন বল প্রয়োগে যদি 1 মিটার সরণ হয়, তখন আমরা বলবো কৃত কাজের পরিমাণ হচ্ছে 1 জুল। ঠিক আছে?
তাহলে আমরা এসআই পদ্ধতিতে এই এককটা শিখলাম। তারপর আমাদের সিজিএস পদ্ধতিতে আছে, এফপিএস পদ্ধতিতে আছে, অভিজ্ঞ সূচক একক আছে, এইগুলো আমাদেরকে শিখে নিতে হবে। এখন আসো আমি আজকের ক্লাসের একটু সমাপ্তি করতে চাই, একটু আলোচনা করতে চাই, টোটাল আলোচনা। আজকে আমরা আলোচনা করলাম কাজশক্তি ক্ষমতা এই অধ্যায়ের প্রথম ক্লাস, যেটি আমাদের আসন্ন পরীক্ষাকে সামনে রেখে এই অধ্যায়টি আমরা আলোচনা করতেছি। এটি আমাদের এখনো পড়া কমপ্লিট হয় নাই, শুরু করলাম আজকে। আগামী 2-3 ক্লাসে আমরা শেষ করতে পারবো আশা করি। তাহলে আজকে আমরা করলাম কি, কাজ কাকে বলে, ধ্রুববল কর্তৃক কৃত কাজ এবং পরিবর্তনশীল বল কর্তৃক কৃত কাজ। এই দুই বলের ক্ষেত্রে কৃত কাজের সমীকরণ আমরা জানলাম কাজের মাত্রা, আমরা জানলাম ধনাত্মক বল এবং ঋণাত্মক বল, এবং ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ এবং শূন্য কাজ কি সেটি আমরা জেনে নিলাম। এবার আসলে আমরা একটা কাজের পরিমাণের একটা অঙ্ক করি, গাণিতিক সমস্যা। এই গাণিতিক সমস্যা দিয়ে আমরা একটা অঙ্ক করি। দেখো, একটা উদ্দীপক, এই হচ্ছে একটা ভবন, মনে করলাম এটি একটা একতলা। এই ভবনের সাথে একটি মহিলা, এই মহিলা ভূমির সাথে, এখানে ভূমির সাথে যে কোণ আছে সেটি হচ্ছে 30, আর যে মহিটা এখানে আছে তার দৈর্ঘ্য মনে করলাম 5। ঠিক আছে, তো একজন ব্যক্তি এই মই দিয়ে উপর উঠতেছে, এই মই দিয়ে উঠতেছে। এই ব্যক্তির ভর হচ্ছে 60 কেজি, সেটা দিয়ে উপর উঠতেছে, তার ভর হচ্ছে 60 কেজি। সে 20 কেজি ভরে তার মাথার উপর একটা বোঝা আছে, সেই বোঝাটা হচ্ছে এটাকে আমরা স্মল এম বলি, এটাকে আমরা এটাকে এটি হচ্ছে 20 কেজি। 20 কেজি একটি বোঝা নিয়ে সে ছাদে উঠবে। কত কাজ সম্পাদিত হলো এবং তার ক্ষমতা কত। যদি বলি এখানে উঠতে তার 20 সেকেন্ড সময় লাগলো, এখান থেকে এখানে উঠতে কত সময় লাগলো, 20 সেকেন্ড সময় লাগলো, তাহলে তার ক্ষমতা কত। প্রশ্নটা একটু বুঝে নাও। এটি তোমাদের বাড়ির কাজ হিসাবে থাকলো। এটা হচ্ছে একটা ভবন, একতলা ভবন, এখানে একটি মহিলা আছে, সেই মহিলার দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট। এক ব্যক্তি যার ভর হচ্ছে কি 60 কেজি, সে 20 কেজি ভরের একটি বোঝা নিয়ে 20 সেকেন্ডে ছাদে উঠবে। তাহলে ব্যক্তি কর্তৃক কৃত কাজের পরিমাণ কত হলো এবং তার ক্ষমতা কত, কৃত কাজ পরিমাণ করতে হবে। তাহলে কৃত কাজ হচ্ছে W Fs cos θ, Fs cos θ। এখানে একটা হলো কোন বলের বিরুদ্ধে কাজ আছে, এখানে অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ আছে। অভিকর্ষজ বলের বিরুদ্ধে বস্তুটাকে উল্টানো, মাথা বোঝানো যাচ্ছে ব্যক্তি সহ। তার উপর কোন বল কাজ করতেছে, অভিকর্ষজ বল। আর অভিকর্ষজ বল পরিমাণ হচ্ছে কত, অভিকর্ষজ বলের পরিমাণ F=mg। কোথায় উঠাচ্ছি আমরা, এইদিকে। বলটা কোন দিকে কাজ করে, বলটাকে এদিকে কাজ করে, বলটাকে উপর দিকে অভিকর্ষজ বলটা না, অভিকর্ষজ বলটা সবসময় নিচের দিকে কাজ করে। এটি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। কোন দিকে, গ্র্যাভিটেশনাল ফোর্সটা হচ্ছে সর্বদা নিচে। তাহলে খেয়াল করো, সময়টা আবার দেখাচ্ছি, সময়টা কম। তাহলে বস্তু যখন, ব্যক্তি যখন এখান থেকে এখানে উঠে, তখন তার সরণ হচ্ছে বলের দিকে, সরণ হচ্ছে এটা কত হবে, এই মানটা কত হবে, এটা যদি s হয়ে থাকে এটা কত, এটা হবে s sin θ, s sin θ। এই মান এইটা, এই ত্রিভুজ থেকে তুমি বলবা এটি হচ্ছে s। তাহলে sin θ যদি লম্বভাবে হতে বলছে, সেখান থেকে এটা লম্বভাবে হতে বলছে, সেখান থেকে তুমি লিখবে। তার মানে তোমার এই সমীকরণটা এখন দাঁড়াচ্ছে s cos θ না s sin θ। এভাবে তুমি কাজের পরিমাণটা হিসাব করবা। ঠিক আছে, না আরেকটা বিষয় করতে পারো, কমপ্লেক্স যাবে না, দুই ধরনের সমীকরণ ব্যবহার করবা, সাইন কস। হ্যাঁ, এটা হচ্ছে আসলে থিটা। এই বল এবং সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে এটা বলতে গেলে যাচ্ছে বল হচ্ছে দিকে, সরণ হচ্ছে দিকে, তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে এটা দেখায়। আর এটা হচ্ছে কি, এই থিটাটা হচ্ছে 90 - 30
সমান হচ্ছে 60। কেন? এটি হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা 90, এটা 30, এটা 60। বল হচ্ছে এদিকে, খেয়াল করো। তাহলে তুমি এখানে এইটা সমীকরণটা ব্যবহার করো, এটা লিখতে হবে না, সাইন থিটা লিখতে পারবা, তখন এর জন্য 60 হবে। খেয়াল করছো? আর এটা দিয়ে তুমি এখন লিখতে পারবা যে এটি হচ্ছে mg cos থিটা। কোনো সমস্যা নেই। আমি সাইন করছিলাম না? হ্যাঁ, সাইন তুমি থিটা এটা ইউজ করবে, তখন সাইন এটা হবে, কারণ বাহুর দিকে সমান এটা এসব করতে হবে। আর তুমি যদি এটা ইউজ করো, তখন তুমি এই cos থিটা লিখতে পারবা। এই সরণ হচ্ছে এটা, আর বল এবং সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা। এই কোণটা তুমি বের করে নেবে। ঠিক আছে? বল এবং সরণের মধ্যবর্তী কোণ, বল এবং সরণের মধ্যবর্তী কোণ থিটা। এই থিটা সমান হবে 60, 30 না। এই গুরুত্বপূর্ণ বিষয়টা মনে রাখবা। এটি আমরা অনেক সময় ভুল করি যে এখানে যখন কোণ দেওয়া হয় তখন 30 লিখে বসি, 30 না, এটা আসলে 60 হবে। কেন 60 হবে সেটা বুঝলাম। আর 60 না 30 লিখতে পারবা যদি সাইন দিই। আচ্ছা, তাহলে কাজের পরিমাণ বের করতে পারলাম। কারণ ক্ষমতা কি? কাজ করার শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য, আর ক্ষমতা হচ্ছে কাজ করার হার। একক সময় যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে বলা হয় ক্ষমতা। তাহলে ক্ষমতাকে আমরা পি দ্বারা লিখি, সেটি হচ্ছে ডব্লিউ/টি। ডব্লিউ/টি করতে পারবো না, এখন করতে পারবো। এই mg cos থিটা, mgs cos থিটা ডিভাইডেড বাই টি, সব মান তোমার জানা আছে। এখান থেকে এই যে কাজের পরিমাণ বের করবো। তবে তোমাদের কাছে প্রশ্ন থাকলো, তোমরা বের করবা কত অশ্ব ক্ষমতা। অশ্ব ক্ষমতা বের করতে পারবা? পারবা। এক অশ্ব ক্ষমতা সমান হচ্ছে 746 ওয়াট। ক্ষমতা হচ্ছে, ক্ষমতার একক হচ্ছে ওয়াট, জুল পার সেকেন্ড। জুল হচ্ছে কাজের একক, সময়, জুল পার সেকেন্ড হচ্ছে ওয়াট। তুমি এটা ওয়াট পাবা, ওয়াটকে অশ্ব ক্ষমতায় রূপান্তরিত করবা। আবার বলছি, এক অশ্ব ক্ষমতা সমান হচ্ছে 1 হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। তাহলে তোমাদেরকে এই প্রশ্নটা সম্পর্কে আরেকটু বলবো। একটি ভবনের সাথে 5 মিটার দৈর্ঘ্যের একটি মই অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে লাগানো আছে। 60 কেজি ভরের এক ব্যক্তি 20 কেজি ভরের একটি বোঝা নিয়ে 20 সেকেন্ডে ভবনের ছাদে উঠতে পারে। লোকটির অশ্ব ক্ষমতা কত? প্রশ্নটা আবার বলি। একটি ভবনের সাথে 5 মিটার দৈর্ঘ্যের একটি মই অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে লাগানো আছে। ওই মই নিয়ে 60 কেজি ভরের এক ব্যক্তি 20 কেজি ভরের বোঝা নিয়ে ভবনের ছাদে উঠলেন 20 সেকেন্ড। ওই ব্যক্তিটির ক্ষমতা কত অশ্ব ক্ষমতায় নির্ণয় করে? তাহলে কাজের পরিমাণ বের করবা প্রথমত, তারপরে ক্ষমতা বের করবা। অঙ্কটা করবা, করে আমাকে জানাবা, ফলাফল। অনেকক্ষণ সঙ্গে ছিলাম, এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসে এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।